ইতিহাসে এমন এক রক্তক্ষয়ী যুদ্ধের সূচনার সাল, যে যুদ্ধ বিনাশের নতুন পরিচয় এবং তার ফৌজের এই লড়াই 1947 সালে ভারতের স্বাধীনতার মাধ্যমে সাকার হয়ে উঠল। সমগ্র ভারত আজও নেতাজির এই যোগদানের জন্য কৃতজ্ঞ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এক্সপ্লোর দিন। আজ একটা নতুন ভিডিওই আমরা এক্সপ্লোর করব কলকাতার আইকনিক প্লেস দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি আছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। কলকাতার হৃদয়ে ইতিহাস আর সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন, ভিক্টোরিয়া মেমোরিয়াল। আজ আমরা সময়ের পিছনে হাঁটব, এক সাদা মার্বেলের প্রাসাদের গল্প শুনব আর নিজেদের মতো করে অনুভব করব কলকাতার রয়্যাল চার্ম। 1901 সালে 94 বছর বয়সে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তাঁর স্মৃতিকে অমর করে রাখতে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন এই স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা করেন। 1906 সালে প্রিন্স অফ ওয়েলস জর্জ V এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দীর্ঘ 15 বছর পর 1921 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। তাজমহলের মতোই এটি রাজস্থানের মাকরানা মার্বেল পাথর দিয়ে তৈরি, তাই অনেক সময় একে তাজ অফ দ্য রাজ নামেও ডাকা হয়। সবচেয়ে উপরে কেন্দ্রীয় গম্বুজের চূড়ায় রয়েছে 16 ফুট উঁচু অ্যাঞ্জেল অফ ভিক্টরির একটি ব্রোঞ্জ মূর্তি। এটা একসময় আবহাওয়ার পূর্বাভাস দিতে সক্ষম ছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই ওয়াটার বডি অঞ্চলটা সবচেয়ে ফটোজেনিক। জলের উপর বিল্ডিংয়ের রিফ্লেকশন একটা মিরর ইমেজ তৈরি করে, যা দেখতে অপূর্ব লাগে। স্মৃতিসৌধটির চারপাশ জুড়ে রয়েছে বহু প্রজাতির গাছ দিয়ে সজ্জিত সুবিশাল 64 একরের উদ্যান, যা এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। এই বাগান বহু কাপল প্রকৃতিপ্রেমীদের এক প্রিয় গন্তব্য। চলুন এবার প্রবেশ করা যাক মেমোরিয়াল হলের ভিতরে। ঢুকেই লবিতে চোখে পড়বে সুদীর্ঘ 15 বছর ধরে স্টেপ বাই স্টেপ কিভাবে এই মেমোরিয়াল হল তৈরি হয়েছিল তার গ্যালারি। তার পাশেই রয়েছে এই বিল্ডিংয়ের অরিজিনাল মিনিয়েচার। এই বিল্ডিংটা ইউরোপীয় রীতির সঙ্গে ইন্দো ইসলামিক বা মুঘল স্থাপত্যের মিশ্রণে তৈরি। ভেতরের গ্যালারিতে সংরক্ষিত আছে ব্রিটিশ শাসন এবং কলকাতা তথা ভারতবর্ষের ইতিহাসের অনেক অমূল্য নিদর্শন। রয়েছে রানী ভিক্টোরিয়ার ব্যবহৃত ব্যক্তিগত কিছু জিনিসপত্র, যেমন পিয়ানো, চেয়ার প্রভৃতি। এছাড়াও রয়েছে অস্ত্রশস্ত্রের গ্যালারি, রাজকীয় পোশাক, ঐতিহাসিক নথি, পুরানো মানচিত্র এবং গুরুত্বপূর্ণ শিল্পকর্মের সংগ্রহ। রয়েছে আর্ট গ্যালারি, যেখানে রং ও তুলির আঁচড়ে তুলে ধরা হয়েছে তৎকালীন ভারতবর্ষের জীবনযাত্রা ও ঐতিহ্যের নিদর্শন। ভারতীয় নবজাগরণের সূচনাকারী ব্যক্তিত্ব যেমন নেতাজি, ক্ষুদিরাম বোস সহ 17 জন অমর ব্যক্তিত্বের অয়েল পেন্টিং রয়েছে এই হলে। প্রতিটি গ্যালারি যেন ইতিহাসের এক একটি জীবন্ত অধ্যায়। ভাবতে অবাক লাগে, এক ব্রিটিশ ভাইসরয়ের ইচ্ছায় বানানো কলকাতার এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কালের অমোঘ নিয়মে পরিবর্তিত হয়েছে ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স ও বিশিষ্ট সমাজ সংস্কারকদের মেমোরিয়ালে।
বর্তমানে এখানে রানীর রাজত্বের স্মৃতির থেকে অনেক বেশি জায়গা দখল করে আছে ভারতের স্বাধীনতার ইতিহাস। এই হল থেকে বাইরে বেরিয়ে ডান দিকে সিঁড়ি দিয়ে গিয়ে ফার্স্ট ফ্লোরে আছে বিপ্লবী ভারত নামের গ্যালারি, যেখানে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিভিন্নভাবে প্রদর্শিত হয়েছে। এখানে ডিসপ্লে করা হয়েছে আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানের ফুল ভার্সন। রয়েছে স্বাধীনতা সম্পর্কিত অনেক অরিজিনাল হ্যান্ড রিটেন লেটার্স, নিউজ পেপারের কাট আউট, অ্যারেস্ট ওয়ারেন্ট, পিস্তল, কার্তুজ, বিভিন্ন মুভমেন্টের ইনফরমেশন, যা আমরা ইতিহাস বইয়ে পড়েছি তার অনেক নথি এখানে চাক্ষুষ করতে পারবেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলা এবং বাঙালির যে কী অবদান তা এখানে এসে বেশি করে উপলব্ধি করতে পারবেন। কানাইলাল দত্ত, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, শচীন্দ্রনাথ সান্যাল, ক্ষুদিরাম বসু সহ আরও অনেক বিপ্লবীর নির্ভীকতা ও বলিদানের প্রমাণ আপনাকে ভিতর থেকে নাড়া দেবে। রয়েছে ম্যাডাম ভিখাজি কামার ডিজাইন করা ভারতের প্রথম আনুষ্ঠানিক পতাকা, যা উনি 1907 সালে জার্মানির মাটিতে উত্তোলন করেছিলেন। শুধুমাত্র পুরুষ বিপ্লবী না, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরার মতো অনেক বীরাঙ্গনাদের আত্মত্যাগের ইতিহাসও এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নারী পুরুষ নির্বিশেষে সমস্ত বিপ্লবীদের এই দেশপ্রেম মনে এক অন্যরকম গর্বের অনুভূতি সৃষ্টি করবে। মেমোরিয়াল হল ঘোরা শেষে আমরা এবার বাগানটা একটু ঘুরে দেখব। পড়ন্ত বেলায় হালকা সোনালি রোদ্দুর আর ডোমের চারপাশে পাখির আনাগোনা শতাব্দী প্রাচীন এই ভিক্টোরিয়াকে আরও মোহময়ী করে তোলে। এই মায়াবী রূপ দেখতে দেখতে প্রিয় মানুষের সাথে বাগানে একটু হেঁটে বেড়ানো এক অন্য অনুভূতি। যদি ভিডিওটা দেখে আপনারও ভিক্টোরিয়া মেমোরিয়াল এক্সপ্লোর করার ইচ্ছা হয়, তাহলে জানিয়ে রাখি সোমবার ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ থাকে। সপ্তাহের বাকি দিনগুলিতে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এটি ওপেন থাকে। তবে মেমোরিয়াল হল ওপেন হয় সকাল 10টায়। শুধু পার্কে ঢোকার জন্য টিকিট মূল্য 30 টাকা পার হেড, আর মেমোরিয়াল হল সহ পার্কের টিকিট মূল্য 50 টাকা পার হেড। এখানে 25 মিনিটের একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সন্ধ্যে 6:30 থেকে। তার জন্য টিকিট প্রাইস 100 টাকা পার হেড। তবে এই টিকিট শুধুমাত্র 3 নম্বর ইস্ট গেট থেকেই কাটতে পারা যায়। টিকিট কাটার টাইমিং সন্ধ্যে 6টা। আপনাকে বাইরে এসে টিকিট কেটে শোয়ের জন্য আবার ভিতরে প্রবেশ করতে হবে। এখানে বাংলা, হিন্দি ও ইংলিশ এই 3টি ভাষায় সপ্তাহের বিভিন্ন দিনে শো হয়। চলুন আমরা দেখি এই ভিডিওর মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড দ্য ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট শোয়ের কিছু ঝলক।
আমি রেডিও আজাদ হিন্দ, স্থানীয় সময় 2টো, ভারতীয় সময় সন্ধ্যে 6:30। আমি সেই সময়ের আবিষ্কার যখন শব্দ তরঙ্গে সবার হওয়ার সাথে, কিন্তু বেতার হয়েও আমি চোখের পলকে সহস্র মানুষের মধ্যে যোগাযোগের তার জুড়ে দিতাম। প্রত্যেকটি সমাজ, প্রত্যেকটি দেশ, প্রত্যেক সভ্যতারই একটি দিশার প্রয়োজন হয়, এবং সেই সভ্যতা যদি পরাধীনতার শৃঙ্খল মুক্ত হওয়ার সংগ্রামে ব্রতী হয় এবং সেই সময় নিজেদের কথা পৌঁছে দেবার কোনো সহজলভ্য মাধ্যমকে পাশে পাওয়া যায়, মানুষকে জোটবদ্ধ করার উপায় পাওয়া যায়, তাহলে সংগ্রামে গতি আসে। সেই সময় আমি এই কাজটাই করি। নেতাজি রেডিওতে বলছেন কোথায় আছেন উনি? দেশ থেকে অনেক দূরে, কে জানে কোথায় আছেন। উনি বলছেনটা কি? আজ আমরা এবং আমাদের মাতৃভূমি বিশ্ব ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। আজ আমি সমস্ত স্বাধীনতাকামী ভারতবাসীকে আহ্বান জানাচ্ছি, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ততক্ষণ অবধি আপনারা লড়াই করুন যতক্ষণ না আমাদের মাতৃভূমি স্বাধীন হয়। জয় হিন্দ। 1939 বিশ্ব ইতিহাসে এমন এক রক্তক্ষয়ী যুদ্ধের সূচনার সাল, যে যুদ্ধ বিনাশের নতুন পরিভাষা করে দিল। পরাধীন ভারতবাসী স্বাধীনতার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। ভাইসরয় ফরমান দিলেন, বিশ্বযুদ্ধ চলা অবধি ভারতীয়রা যেন নিজেদের স্বাধীনতা নিয়ে কথা না বলে। ফরমানের বিরোধিতায় ভারতের পরগনা পরগনায় কংগ্রেস সরকার ইস্তফা দেওয়া শুরু করল। সুবর্ণ সুযোগ। ব্রিটিশ শাসনের সাথে আর কোনো সমঝোতা নয়। অল পাওয়ার টু ইন্ডিয়ান পিপল। সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করে আবার জেলে বন্দী করা হল। সুভাষের পক্ষে লড়াই করা ক্রমশ কঠিন হয়ে উঠছিল। ব্রিটিশ সরকার কখনো তাকে জেলে পাঠাতো, কখনো বিদেশে নির্বাসিত করত, কখনো বা নজরবন্দি করত। মাতৃভূমির মুক্তিই ছিল সুভাষের একমাত্র লক্ষ্য। তিনি জেলে বসেই পরিকল্পনা করতে লাগলেন কিভাবে দেশের বাইরে গিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে গতি আনা যায়। বহিষ্কারের জন্য প্রস্তুত নন। কাউন্সিলের বহিষ্কারে কোনো ফল পাওয়া যাবে না। আমার মত, হয় পুরোটাই নয় কিচ্ছু না। যতদিন না দলিত, শ্রমিক এবং বঞ্চিত মানুষ একজোট হচ্ছেন, ততদিন সবিনয় অবজ্ঞা কার্যকর হতে পারে না। গান্ধীজির সবিনয় অবজ্ঞা কর্মসূচি মেনে নেওয়া হল, কিন্তু মতবিরোধ তৈরি হয়ে গেল। সুভাষ আবার গ্রেপ্তার হলেন। 1 বছর পর ছাড়া পেলেও আবার জেলে পাঠানো হল। 1946-এর নৌসেনা বিদ্রোহ অবধি নেতাজির ভয়ে ব্রিটিশদের তাড়া করেছে। ইংরেজ শাসনের বিরুদ্ধে নেতাজি এবং তার ফৌজের এই লড়াই 1947 সালে ভারতের স্বাধীনতার মাধ্যমে সাকার হয়ে উঠল। সমগ্র ভারত আজও নেতাজির এই যোগদানের জন্য কৃতজ্ঞ। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এক্সপ্লোর উইদিনের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।